নমস্কার। লোকসভা ভোটের বাদ দিয়েই বাজলব বলে এটা নাকি গণতন্ত্রের উৎসব, ভোটারসদের দিন, কিন্তু সেটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাংলায় গণতন্ত্রের উলঙ্গ নাচ দেখার জন্য আমরা প্রহর গুনছি। আমরা আছি ভয়ে, আশঙ্কায়, উৎকণ্ঠায়। ভোটে কেন উত্তপ্ত হয় বাংলা? কেন হয় হিংসা? নর্মাল টাইমে তো সবাই ভালোই থাকে, তো কি হয় ভোট এলে? কেন অন্যান্য স্টেট, সেখানকার প্রশাসন নির্বিঘ্নে ভোট করাতে পারলেও আমাদের সরকার, আমাদের প্রশাসন ব্যর্থ? এর কারণ হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং প্রশাসন। সেই সংহতি যাত্রা থেকে শুরু হয়েছে সলতে পাকানো, কমিউনিটিদের খেপানো, যাতে তারা ভোটের দিনগুলোতে বাস্ট করতে পারে। আপনাদের এর আগেও বলেছি ভিডিওতে যে ভোট এলেই দেখবেন দিদি কেমন যেন একটা হয়ে যায়, খিটখিটে বুড়ি টাইপের, কেমন খেচামেচা টাইপের হয়ে যায় সব। এখন থেকেই দিদির ভাষণগুলো শুনুন। বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। দেখলেন কেমন ভুলভাল বোঝানো শুরু আমাদের লক্ষ্মীর ভান্ডার, মা বোনেদের। বিএসএফ না যেন টেরোরিস্ট অর্গানাইজেশন, সেন্ট্রাল ফোর্স যেন চায়নার আর্মি, এলেই একদম হাতা খুন্তি নিয়ে রেডি থাকতে হবে। প্রশাসনের মাথায় থেকে কি ধরনের চিন্তা ভাবনা ঢোকানো হচ্ছে? বলছে আমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, ওই 2 নম্বরই কার্ড নেবেন না। কিভাবে জাল আধার কার্ড, ভোটার কার্ড করা হয় বাংলায়, এবং দিদির আশ্রয় প্রশ্রয়ে বিভিন্ন জন কিভাবে যেগুলো করে থাকে তা আপনারা এতদিনে ভালোভাবেই বুঝে গেছেন। তাই জালি আধার কার্ড, ভোটার কার্ড করিয়ে নাও, ওইটাই সব, তারপর আমাকে ভোট দিতে থাকো। আর বিএসএফরা যদি কোনো কার্ড দেয়, কোনো ফিল্টারিং করার চেষ্টা করে, তাহলে একদম ওতে পা দিও না। তাহলে যত ইল্লিগাল লোক আছে সব বেরিয়ে যাবে, সব ছেঁকে বেরিয়ে যাবে, আমার ভোটার কমে যাবে, আমার দুধেল গায়ের সংখ্যা কমে যাবে। এইটা হচ্ছে দিদির চিন্তা। তাতে যে বাংলার সংশোধনের ওপর কতটা চাপ পড়ছে, আমরা যারা অরিজিনাল ভোটার তারা যে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, সেসব চিন্তা করে কোনো লাভ নেই। আমাকে তো ভোটে জিততে হবে না? তাই উনি সমস্ত ইল্লিগাল লোকেদের প্রোটেক্টর হয়ে গলা ফাটাবেন। এখন থেকেই প্রধানমন্ত্রীকে গালাগাল শুরু হয়ে গেছে, এবং ভোট এলে এটা আরো বাড়বে। পাকা বাড়ি করে দিচ্ছি, বল বল বল, তুমি পাশাল অট্টালিকা থাকবে। স্লিপ আপ টাং। এবং এরই সাথে সাথে আমাদের ধর্ণা দিদির ধর্ণাও শুরু হয়ে গেছে। আহা, দিদির পাশ বালিশ দুটো দেখেছেন? উনি বলেছিলেন না কিছুদিন আগে যে অনুকূল ঠাকুরকে জমি দিয়েছি, তো উনি নিজেকে কি আবার ঠাকুর ভাবতে লেগেছেন নাকি যাই না, তবে লাগছে কিন্তু খাসা। দেখুন, ঠিক যেন ওই 2 দিকে 2 কলা গাছ, মধ্যেখানে দিদিমণি। এই ধর্নার মাধ্যমে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং এই ধর্নাকেই আশ্রয় করে উনি এখন টিকে থাকতে চাইছেন। এবং দিল্লির বঞ্চনার ধর্না উনি কোথায় করছেন না, যেখানে ডিএ প্রার্থীরা প্রোটেস্ট করছে, ধর্না দিচ্ছে, সেইখানটাতে। যেখানে চাকরি প্রার্থীরা ধর্না দিচ্ছে, দিদি দেখছে এদের ওঠানোর এক ভালো সুযোগ, আমিও ধর্না দিই, ঠিক ওখানটাতেই। ধর্না যদি দিতেই হতো, যান প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধর্না দিন। কিন্তু ওনার উদ্দেশ্য তো সমস্যার সমাধান বা বঞ্চিতরা যাতে টাকা পায় সেটা নয়, ওনার তো ভোট দরকার। ভোট তো সমস্যা সমাধান হয়ে গেলে ভোট পাওয়া যাবে না, সমস্যাটাকে জিইয়ে রাখতে হবে। আর কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, আপনারা বঞ্চিত হচ্ছেন, কেন্দ্র বাংলাকে ভাতে মারতে চাইছে। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। few moments later কদিনকার রুপিয়া জলদি দো, বাংলার বাড়ির টাকা দিতে হবে। একটা মিথ্যে কথা আপনারা জানেন যে বারবার যদি বলা হয় তাহলে সেটা সত্যি বলে মনে হয়, উনি সেটাই করছেন। একটা কথা মাথায় রাখবেন যে কোনো কেন্দ্র সরকার, তার যতই শত্রুতা থাকুক, তারা চাইলেই সমস্ত টাকা কোনো রাজ্যের বন্ধ করতে পারে না। সংবিধান মেনে, একটা রুলস রেগুলেশন মেনে প্রত্যেকটা সরকারকে কাজ করতে হয়। এবং মাথার উপর সুপ্রিম কোর্ট আছে, এটা চায়না নয়, এটা ইন্ডিয়া। তাই টাকা কিন্তু সমানে কেন্দ্র থেকে আসছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু প্রকল্পের যে টাকা আটকানো হয়েছে তার কারণটা নিয়ে কিন্তু কেউ বলছে না। যে যদুর নামে টাকা পাঠানো হচ্ছে আর সেই টাকাটা মধুর খাতায় যাচ্ছে, বা আরও যে 2 নম্বরী এবং কাটমানির খেলা চলছে, সেই জন্য টাকাটা বন্ধ করা হয়েছে। যে একটা হিসেব রাজ্য থেকে কেন্দ্রকে দেওয়া হোক যে এই খাতে এই খরচাগুলো হয়েছে, যেটা দিলেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু সেটা দেওয়ার ক্ষমতা তো নেই রাজ্য সরকারের। সো হাঙ্গামা খাড়া করো, পাবলিককে এটা বোঝাও যে টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, এবং একবার পাবলিক সেটা খেয়ে নিলে ব্যাস, টাকা তো তারা পাবেই না, কিন্তু ভোটটা ঠিক শাসক দল পেয়ে যাবে। সো একটা কথা মাথায় রাখবেন, এখন ভোট আসছে, বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা এবং পাবলিককে ভুল পথে এই মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারাই পরিচালিত করা হবে। তাই ওনার কথায় নাচবেন না, নিজের বিবেক বুদ্ধি বিচার করে কোনো ডিসিশন নেবেন। ওনার কিন্তু বয়স হয়েছে প্রায় 70-এর ঘরে, আজ আছে 10 বছর পর থাকবে না। কিন্তু আপনাকে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু এই বাংলায় থাকতে হবে। আজকে সিপিএম যে ভুলগুলো করে গেছে তার খেসারত আমাদেরকে ভুগতে হচ্ছে। আমাদের সময় সরকার যা যা ভুল করবে তার খেসারত ভবিষ্যৎ প্রজন্মকে ভুগতে হবে।
আর কেন্দ্রের সাথে বিরোধিতা থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার গণতন্ত্রে। কিন্তু কন্টিনিউয়াস পায়ে পা লাগিয়ে ঝগড়া করে কেন্দ্রের বিরোধিতা করে রাজ্যের উন্নতি সম্ভব নয়। তখন রাজ্যের সোর্স অফ ইনকাম লিমিটেড। আজকের জ্বলন্ত উদাহরণ নবীন পট্টনায়ক, পাশে উড়িষ্যা, একের পর এক ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, কিন্তু সেখানকার লোক বিধানসভার ভোটে কিন্তু বিজেপিকে ভোট দেয় না। কিন্তু তারপরেও কিভাবে কেন্দ্রের থেকে ছিনিয়ে নিতে হয়, কোলাবোরেশন করে চলতে হয়, সেটা উনি দেখিয়েছেন। তো এই বিরোধিতার ফলে পলিটিক্যালি লাভ তো তৃণমূলের হচ্ছে, কিন্তু আপনার আমার ভাগ্যে কি জুটছে? নীল বাটা সান্নাটা। আজকে 2019-এ ভোটে জেতার পর নরেন্দ্র মোদী একবারও রাজ্যে এসেছে কোনো প্রকল্পের উদ্বোধন বা কোনো প্রজেক্টের লঞ্চিংয়ের ক্ষেত্রে? এরপরে দিদি শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলছে দেখুন। সবচেয়ে বড় ডাকাত সর্দার, 7টা ফ্ল্যাট, কত ট্রলার, কত বাস, কত জমি, কত পেট্রোল পাম্পের এজেন্সি, কত গ্যাস এজেন্সি, কত হোটেল এজেন্সি, চোরের মা তার নাকি বড় গলা। ডাকাত সর্দার। রাজীব ব্যানার্জি যখন বিজেপিতে এসেছিল তখন এই সেম কিছু অভিযোগ মুখ্যমন্ত্রী মাননীয়া করেছিলেন না? বন দপ্তর নিয়ে 2 নম্বরে হয়েছে, কেলেঙ্কারি হয়েছে, সমস্ত তথ্য আমার কাছে আছে, কিন্তু সমস্ত ফাইল ক্লোজড হয়ে গেল যখনই তৃণমূলে চলে গেল। সেম কাল যদি বলে শুভেন্দু অধিকারী আমি তৃণমূলে চলে যাব, হাঁপ ছেড়ে বাঁচবে, তারা সাদরে গ্রহণ করবে এবং সমস্ত ফাইল অভিযোগ। এই ক্ষেত্রে কিন্তু বিজেপিও ধোয়া তুলসী পাতা নয়। তারাও মহারাষ্ট্রে অজিত পাওয়ারকে চোর ডাকাত বলে তারপরে তারই সাথে আবার সরকার করছে। নীতিশ কুমারের ব্যাপারে কী সব বলা হলো, তারপরে আবার কি যেন একটা হয়ে গেল। পলিটিক্যালি তো তারা কারেক্ট আছে, বাট রাজনীতিতে যে মোরালিটি, নীতি, নৈতিকতা, এসব কথা আর কোনো দলকে এখন মানায় না। আর বিজেপির কথাই যদি বলতে হয়, বিজেপি কি করছে এখন? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে গেল, বিহারে লালু যাদবও কিছুদিনের মধ্যে অ্যারেস্ট হবে, অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হবে, কিন্তু আমাদের রাজ্যে শেখ শাহজাহানকেই ধরা যাচ্ছে না। ভাইপো এবং মাননীয়ার কথা তো অনেক দূর। এবং দিদির এত বিরোধিতার পর কিসের এত মিটিং দিল্লিতে বারবার ছুটে ছুটে যাওয়া? এবং যখনই দেখবেন দিদি যাচ্ছে তার 2 দিন আগেই শোনা যাচ্ছে অমিত শাহ নাকি ডেকে নিয়েছেন শুভেন্দু অধিকারীকে। তারাই বা কি মিটিং করছে? বিকেলে দিল্লিতে মুখ্যমন্ত্রী পৌঁছচ্ছেন, সেখানে পাশাপাশি আজকে লোকসভাতে ভাষণ রয়েছে প্রধানমন্ত্রী, আর ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন, সেখানে তার অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের একটা কথা রয়েছে। রাজ্যে এত হিংসা হয়ে যায় ভোটের, আবারও হবে, কিন্তু কেন্দ্র চুপ, তাদের কিচ্ছু যায় আসে না। তো গ্রাউন্ডে সবাই খেটে মরবে, প্রাণের বলিদান দেবে, গলা ফাটাবে, তার আপনারা দিল্লিতে ইলুইলু করবেন। তো সেটিং তত্ত্ব এখন এস্টাবলিশ না হলেও সবারই মনেই কিন্তু একটা অলমোস্ট ধারণা চলে এসেছে যে একটা কিছু না কিছু তো আছেই বন্ডিং। নাহলে কেন রাজ্যের ব্যাপার এত সফট? তো 2024 এবং 26-এর ইলেকশনের আগে যদি কোনো বড় অ্যাকশন না হয়, তাহলে ধরে নিতে হবে যে কেন্দ্র এবং রাজ্যের সেটিং আছে। আমরা কেউই সেটা বিশ্বাস করতে চাই না, বাট এইভাবেই চলতে থাকলে বাস্তবটাকেও কেউ আর অস্বীকার করতে পারবে না। এই যে বিগত 5 বছরে গ্রাউন্ড লেভেলে কি কাজ করা হয়েছে, এই ভোট আসছে, আবার বড় বড় ভাষণ হবে, মোদিজি ব্রিগেডে র্যালি করবে, মিডিয়া কভারেজ হবে, বড় বড় দুটো সভা হবে, ভাষণ হবে, এতে একটা মাহল তৈরি হবে। কিন্তু আলটিমেট ভোটের দিনে ভোট তো সেই সাধারণ অসহায় মা বোনেদেরই যেতে হবে দিতে। তো সেখানে তো উন্নয়ন লাঠি হাতে দাঁড়িয়ে থাকবে। তো সেই গ্রাউন্ড লেভেলে বিজেপির কটা কমিটি তৈরি হয়েছে, কটা মিছিলের পাল্টা মিছিল হচ্ছে। সাধারণ ভোটাররা যদি কনফিডেন্সই না পায় যে আমরা যাকে খুশি ভোট দিই আমরা নিশ্চিন্তে থাকতে পারবো, তাহলে তারা ভোট দেবে না বা ভোট দিতে যাবে না, তারা বাড়িতেই থাকবে। তাই গ্রাসরুট লেভেলে যদি সংগঠন মজবুত না করা যায়, তাহলে যতই বড় বড় সভা, ভাষণ, স্ট্রং প্রার্থী, বাংলা নিয়ে খুব সিরিয়াস নাকি বিজেপি, প্রার্থী তালিকায় তার প্রমাণ মিলবে। 5 বছরে পাত্তা নেই, প্রার্থী তালিকায় বিশাল চমক দিয়ে কাঁচকলা হবে, ভোটের দিন এবং রেজাল্টের দিন সব উল্টে পাল্টে যাবে। তাই সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলবো, কোনো দলের হয়েই কেউ ওভার এক্সাইটেড হয়ে বা নেতাদের কথায় প্রভাবিত হয়ে কোনো কাজ করবেন না। আপনারা লড়াই করে মরছেন, রাতে দেখবেন ওনারা মিটিং করে সরকার চেঞ্জ করে দিয়েছে। এটা রাজনীতি, এখানে টপ লেভেলে যা খুশি হতে পারে। তাই আগামী ভোটগুলোতে বাংলার সাধারণ মানুষের দায়িত্ব এমন একটা সুস্থ মস্তিষ্কের, বিচার বুদ্ধি সম্পন্ন, বিচক্ষণ মাননীয় বা মাননীয়াকে বসানো, যে কেন্দ্রের সাথে বিরোধিতা করলে, আলাদা মত পোষণ করলেও এমন বন্ডিং রাখবে যাতে কেন্দ্র বাধ্য হয় রাজ্যের জন্য বেশি বেশি করে টাকা দিতে, রাজ্যের উন্নতি করতে, বিভিন্ন প্রজেক্ট প্রকল্প, যেমনটা উড়িষ্যায় হচ্ছে। উড়িষ্যার লোকজন কিন্তু বিধানসভায় এমনিতেই ভোট দেয় রাজ্য সরকারকে, তাদেরকে গিয়ে বাড়ি বাড়িতে বা পাড়ায় পাড়ায় মিটিং করে ধমকাতে হয় না, চমকাতে হয় না, কোনো রক্তপাত বা মারামারিও করতে হয় না। কেন ভালো জিনিসটা এই রাজ্যের সরকার শিখবে না? নিজেদের মাথা থেকে যদি না কিছু বেরোয় তো দেখে শেখো অন্য রাজ্য থেকে। কিন্তু এখানকার সরকারের স্ট্র্যাটেজি সবাইকে অশিক্ষিত করে রাখো, শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দাও, কর্মসংস্কৃতি নষ্ট করে দাও, সবাইকে হাত পা ভেঙে খোঁড়া করে দুবেলা দুমুঠো লক্ষ্মীর ভাণ্ডারের চাল তুলে দাও। যদি বীরভূমে ওই আমার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আমার চরম চরম ঘাটের বাতি না এবং ভোটের আগে এই থ্রেট দিয়ে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে
ভোট লুট করে ছাপ্পা মেরে এইভাবে জিতে এরপরে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে বলবে যে মানুষের রায় আমাদের দিকে, মানুষ আমাদের সাথে আছে। বিরোধীরা মানুষের ভোট না পেয়ে এসব উল্টোপাল্টা কথা বলছে। এদিকে একটা জায়গাতেও কিন্তু মানুষের মত প্রকাশ সঠিকভাবে হচ্ছে না। সেই ছিল আমার বক্তব্য। বিগত কিছুদিন ধরে যা রাজনীতি চলছে, বিভিন্ন ঘটনাক্রম, তো এরপরে রাজনীতির তাপ উত্তাপ আরও বাড়বে, বিভিন্ন ঘটনা প্রবাহ চলতে থাকবে। তো আপনারাও দেখতে থাকুন এবং আমিও চেষ্টা করব বিভিন্ন জিনিস আপনাদের সামনে তুলে ধরা, আপনাদের প্রকৃত অর্থে সচেতন করা, বিভিন্ন ভাঁওতাবাজির পর্দাফাশ করা। সেই সব নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।